হ্যালো। এবার তো সাউন্ড থাকার কথা, দেখো তো এবার সাউন্ড আছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো। ওকে, ক্লিয়ার। সাউন্ড একেবারে ক্লিয়ার আছে এখন, ঠিক আছে। ওকে। তো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গতিবিদ্যার প্রথম ক্লাস। আমরা এই অধ্যায়ে দুই ধরনের গতি নিয়ে আলোচনা করব, একমাত্রিক গতি এবং বিশেষ করে এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। তো তোমাদের আমি অলরেডি একটা অধ্যায় পড়াইছি। অধ্যায় তো না, আসলে বলা যায় পাঠ্যপ্রস্তুতি পর্ব। আসলে আমাদের ফিজিক্সের বিভিন্ন অধ্যায় পড়তে গেলে যে জিনিসগুলো জানা লাগবে, ম্যাথের যে বেসিক যে জিনিসগুলো জানা লাগবে, সেই জিনিসগুলো আমি তোমাদের পড়াই দিছি। তো সেটা হচ্ছে অন্তরীকরণ এবং যোগজীকরণ। ওকে, অন্তরীকরণ এবং যোগজীকরণ পড়িয়ে দিচ্ছি। তো এখন আমরা গতিবিদ্যা চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তোমাদের মাসুর ভাই ভেক্টর চ্যাপ্টারের লাস্টের দিকে প্রায় চলে আসছে। তো ভেক্টর চ্যাপ্টারটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা বেসিক একটা চ্যাপ্টার। এইটা না জানলে কিন্তু পরের অধ্যায়গুলোতে কষ্ট হবে। তো আমরা ভেক্টর চ্যাপ্টারের মূল যে কনসেপ্ট, এইটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। ভেক্টর অধ্যায়ের আমার আর্কাইভ ক্লাস দেওয়া আছে, আর মাস্টার ভাই তোমাদের লাইভ ক্লাস নিছে। সো আশা করি তোমাদের মোটামুটি পড়াশোনাটা গুছানো আছে। ফিজিক্সের যে কোনো অধ্যায় পড়তে গেলে ক্যালকুলাসের বেসিক এবং ভেক্টর, এই দুইটা জিনিস মাস্ট। এই দুইটা জিনিস যদি ভালো করে তোমার বোঝা থাকে, জানা থাকে, তাহলে তোমার এর পরবর্তীতে আর কোনো অধ্যায় কঠিন লাগার বিষয় নেই। তো আমরা এখন গতিবিদ্যা পড়ব। এই অধ্যায়টা পড়তে আমাদের দুইটা জিনিস দরকার, ভেক্টর অধ্যায়ের বেসিক দরকার, আর হচ্ছে ক্যালকুলাসের বেসিক দরকার। তো এই দুইটা জিনিস আমাদের আছে। ওকে, তো চলো আমরা শুরু করি। এই অধ্যায়ে আমরা দেখতে পারবো ক্যালকুলাসের প্রয়োগ আমরা কিভাবে করি, কেন গতির আলোচনাতে ক্যালকুলাস দরকার, এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি এই অধ্যায়ে ফিল করতে পারবো, বুঝতে পারবো। ওকে, তো চলো আর কথা না বলে শুরু করে দিই। আমরা দুই ধরনের গতি নিয়ে আলোচনা করব, দুই ধরনের গতি। একটা হচ্ছে একমাত্রিক গতি, আর একটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। ভাই তুমি 9-10 গতিবিদ্যা অধ্যায় পড়ে আসছো, তাই না? তো 9-10 গতিবিদ্যা অধ্যায় পড়ে আসছো, এখানেও গতিবিদ্যা অধ্যায় পড়বা। তো তোমার মনে হইতে পারে যে ভাই যা পড়ে আসছি ওরকম কিছুই পড়বো, আসলে নতুন তেমন কিছুই নাই। কিন্তু এই ধারণাটা ভুল। যদি কারো এরকম মনে হয় তাহলে এই ধারণাটা ঝেড়ে ফেলো একেবারে। আমরা এই অধ্যায়ে নতুন অনেক জিনিস পড়বো, যে জিনিসগুলো তুমি 9-10 আসলে পড়ে আসো না। 9-10 তুমি জাস্ট এক ধরনের গতি অর্থাৎ একমাত্রিক গতি নিয়ে আলোচনা করছো। তুমি 9-10 যত ধরনের ম্যাথ করছো, সেখানে দেখবা গাড়িগুলা, ধরো কোনো একটা গাড়ির গতির কথা বলা হয়েছে, সেখানে দেখবা প্রশ্নে এরকম উল্লেখ করা ছিল, ধরো একটা গাড়ি সরল রৈখিকভাবে একটি রাস্তায় গতিশীল, সরল রৈখিকভাবে এত বেগে গতিশীল, এত ত্বরণে গতিশীল, 2 সেকেন্ড পর তার বেগ কত হবে, তার ত্বরণ কত হবে, সে কত দূরত্ব অতিক্রম করবে, এই সংক্রান্ত আমাদের হিসাব নিকাশ ছিল। তো সেখানে কিন্তু আমরা সরল রৈখিক একটা রাস্তায় গাড়ির গতি নিয়ে আলোচনা করছি। তো সরল রৈখিক একটা নির্দিষ্ট দিকে যদি গাড়ি গতিশীল থাকে, সেটা একমাত্রিক গতি, ধরো এক্স অক্ষ বরাবর গতিশীল। তুমি বলতে পারো কেন ভাই, আমরা পড়ন্ত বস্তুর ম্যাথগুলোও তো করছি। হ্যাঁ, অবশ্যই পড়ন্ত বস্তুর ম্যাথও করছি, নিক্ষিপ্ত বস্তুর ম্যাথও করছি। কিন্তু কিভাবে পড়ন্ত আর কিভাবে নিক্ষিপ্ত, উপর থেকে নিচে খাড়া সোজা নিচে পড়ন্ত বস্তু, অথবা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, তাই না? তাহলে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বা খাড়া নিচে পড়ন্ত বস্তু, তো এই ক্ষেত্রে এটাও কিন্তু একমাত্রিক গতি। যখন কোনো একটা গাড়ি সরল রৈখিকভাবে অনুভূমিকভাবে চলতেছে, তাহলে তার গতিটা একমাত্রিক, ধরো এক্স অক্ষ বরাবর। আর যখন তুমি একটা বস্তুকে খাড়া উপরের দিকে ছুড়ে দিচ্ছ অথবা উপর থেকে সোজা নিচে পড়তেছে, তখনও সেটা কিন্তু একমাত্রিক গতি, এবং তখন তার গতিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। অর্থাৎ তুমি গতির যে হিসাব নিকাশ করে আসছো, সরণ বেগ ত্বরণ যা কিছু হিসাব নিকাশ করছো, হয় এক্স অক্ষ বরাবর হিসাব করছো একমাত্রিক, নয়তো ওয়াই অক্ষ বরাবর হিসাব করছো একমাত্রিক। কিন্তু এই অধ্যায়ে আমরা দেখতে পারবো দ্বিমাত্রিক গতি। কেমন দ্বিমাত্রিক গতি? ধরো একটা ফুটবলকে তুমি কিক দিছো, অথবা একটা ক্রিকেট বলকে ব্যাট দিয়ে এভাবে আঘাত করছো ছক্কা মারার উদ্দেশ্যে, তখন একটা ক্রিকেট বল বা একটা ফুটবল এইভাবে উড়ে গিয়ে পড়বে, তাই না? তাহলে এইভাবে এখান থেকে যদি এইভাবে গিয়ে সামনে পড়ে, তাহলে এই ফুটবলটা বা ক্রিকেট বলটা
সে এক্স অক্ষ বরাবরও সামনে আগালো, আবার ওয়াই অক্ষ বরাবর উলম্ব বরাবরও কিন্তু উপরে উঠলো, তারপর আবার নিচে নামলো। তাহলে এই ক্ষেত্রে বস্তুর সরণ কিন্তু দুইটা অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, দুইটা অক্ষ বরাবরই আছে। তো ঠিক তেমনিভাবে সরণ, বেগ, ত্বরণ সব কিছুই কিন্তু তখন এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই অক্ষ বরাবর। এই গতিটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। ওকে, তো এইটা নিয়ে কিন্তু আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তাহলে তুমি একটু লিখো যে গতির আলোচনা, একমাত্রিক গতি এবং দ্বিমাত্রিক গতি, একমাত্রিক গতি ও দ্বিমাত্রিক গতি। একটা গাড়ি সরল রৈখিক একটা রাস্তায় চলতেছে, এই তাহলে এই গাড়িটার বেগ শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, তাহলে গাড়ির বেগ শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, গাড়ির ত্বরণ শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর, সব কিছু এক্স অক্ষ বরাবর, অতিক্রান্ত দূরত্ব সেটাও এক্স অক্ষ বরাবর। তাহলে অতিক্রান্ত দূরত্বটাকে ধরো আমরা বললাম এক্স, তাহলে দেখো সব কিছু এক্স অক্ষ বরাবর, এটা একমাত্রিক গতি। অথবা ধরো খাড়া উপরে নিক্ষিপ্ত একটা বস্তু, ধরো একটা বস্তুকে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, এখান থেকে বস্তুটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, তাহলে এর বেগটা খাড়া উপরের দিকে অর্থাৎ ওয়াই অক্ষের দিকে, বস্তুটা এভাবে উপরের দিকে উঠবে, একটা সময় তার বেগ 0 হবে, তারপরে বস্তুটা আবার নিচে নামবে। তো নিচে নামবে কিভাবে? এইভাবে নিচে নামবে? উত্তর হচ্ছে না, যে পথে উঠছে, খাড়া যে পথে উঠছে ঠিক ওই পথেই আবার নিচে নামবে, অর্থাৎ একমাত্রিক। দেখো যে পথে উঠছে সেই পথে আবার নিচে নামবে। এখানে যে অভিকর্ষ ত্বরণ কাজ করে, সেই অভিকর্ষ ত্বরণ কাজ করে কোন দিকে? নিচের দিকে, উলম্ব বরাবর কোন দিকে? নিচের দিকে। তাহলে দেখো আদিবেগ খাড়া উপরের দিকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর, ত্বরণ অভিকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, ওয়াই অক্ষ বরাবর কিন্তু এক্স অক্ষ বরাবর না। তারপরে তার কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে ধরো শেষ বেগ, ধরো এই পয়েন্টে গিয়ে তার শেষ বেগ ভি, তাহলে সেই ভিটা কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ এখান থেকে ধরো এখানে গেছে, অতিক্রান্ত দূরত্ব বা সরণ ধরো এইচ, তো সেটা কোন অক্ষ বরাবর? সব ওয়াই অক্ষ বরাবর। তাহলে এটাও একমাত্রিক এক্স অক্ষ বরাবর, এটা একমাত্রিক এক্স অক্ষ, ঠিক আছে, আর এটাও একমাত্রিক, এটাও একমাত্রিক ওয়াই অক্ষ। অর্থাৎ এখানে আমি যে দুইটা গতির কথা বললাম সেখানে হয় এক্স অক্ষ আছে, নয়তো শুধুমাত্র ওয়াই অক্ষ আছে, হয় সব কিছু এক্স অক্ষে নয়তো সব কিছু ওয়াই অক্ষে। এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা একসাথে নাই। এইবার ধরো তুমি ক্রিকেট খেলতেছো বা ধরো ফুটবল খেলতেছো, তুমি কি করলে? একটা ফুটবল কিক দিলা, এই যে একটা ফুটবল এইভাবে কিক দিলা, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি এক্স অ্যাক্সিস, আর এটা উলম্ব অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তাহলে ফুটবলটাকে তুমি ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে ধরো থেটা অ্যাঙ্গেল করে তুমি কিক দিছো, তাহলে ফুটবলটা এভাবে গিয়ে এখানে গিয়ে পড়ছে। তাহলে এই ফুটবলের কোনো একটা মুহূর্তে, ধরো ফুটবলটা কোনো একটা মুহূর্তে এখানে পৌঁছাইছে, এখানে এখানে যখন পৌঁছাইছে তখন কিন্তু তার দুইটা অক্ষ বরাবর সরণ আছে। দেখো তার দুইটা অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট করছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এতটুকু, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এতটুকু, এই যে ওয়াই অক্ষ বরাবর এতটুকু। তাহলে এই ফুটবলটা এখান থেকে যখন এখানে আসছে তার দুইটা অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, তার দুইটা অক্ষ বরাবর বেগের উপাংশ আছে, কিন্তু দুইটা অক্ষ বরাবর তার বেগ আছে। কোনো একটা পয়েন্টে ধরো এই পয়েন্টে তার বেগ, ধরো এই পয়েন্টে তার বেগ স্পর্শক বরাবর, তুমি এইভাবে কিক দিছো, এইভাবে ফুটবলটা গেছে, তা আমি যদি বলি এই পয়েন্টে তার বেগ কোন দিকে, তাহলে এই যে অর্ধবৃত্তাকার পথ বা বৃত্তচাপের পথ, তার স্পর্শ বরাবর বেগটা থাকবে, স্পর্শক বরাবর। তাহলে স্পর্শক বরাবর তার বেগ ভি, এই ভিকে দুটো উপাংশে ভাঙো, এই দিক বরাবর একটা উপাংশ দেখো আর এই দিক বরাবর একটা উপাংশ দেখো, এই যে ভিকে ভাঙলে আমরা ভেক্টর উপাংশ বিভাজন করছি না? ভেক্টর অধ্যায় করাইছে না ভাইয়া? মাস্টার ভাই করাইছে না ভেক্টর উপাংশ বিভাজন? যেটা একটা ভেক্টর যদি ভি হয় তাকে এই যে দুইটা উপাংশে ভেঙে ফেললাম, তাহলে এটা এক্স অক্ষ বরাবর ধরো ভি এক্স, বেগ ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ, বেগ ভি এর এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে দেখছো, তাহলে বেগ কোনো নির্দিষ্ট অক্ষে নেই, বেগের উপাংশ এক্স অক্ষেও আছে, বেগের উপাংশ ওয়াই অক্ষেও আছে। তাহলে এই যে বস্তুটার গতি, নিক্ষিপ্ত যে ফুটবলটা, নিক্ষিপ্ত যে ক্রিকেট বলটা কিভাবে নিক্ষিপ্ত? ভূমির সাথে তির্যকভাবে একটা কোণ করে নিক্ষিপ্ত,
খাড়া উপরে নিক্ষিপ্ত না। তাহলে এই যে গতিটা, এই গতিটা হচ্ছে দ্বিমাত্রিক গতি, কারণ একই সাথে এর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর গতির যে ভেক্টরগুলো তার কম্পোনেন্ট আছে, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই অক্ষ বরাবর তার সরণের উপাংশ বা সরণ আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই অক্ষ বরাবর তার বেগের উপাংশ আছে। তাহলে এইখানে এই গতিটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। এটাই হচ্ছে এই অধ্যায়ের মূল আলোচনার বিষয়বস্তু। এখন কথা হচ্ছে কি, তুমি একবার এখানে যাইতে পারবা না, তোমার আগে একমাত্রিক গতি ভালো করে বুঝতে হবে, দেন তুমি দ্বিমাত্রিক গতিতে যাবা। দ্বিমাত্রিক গতি কঠিন কিছুই না। অনেকে এগুলো দেখে ভাবতে পারে যে ভাই কি না কি কঠিন, কিছুই কঠিন না। এর চেয়ে সহজ জিনিস তুমি ফিজিক্স বইতে পাবা না খুঁজে। এখন কথা হচ্ছে কি, সহজ হবে কখন? যখন তোমার কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কিসের কনসেপ্ট? যখন একমাত্রিক গতির কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকবে, তখন তুমি দ্বিমাত্রিক গতি এমনি এমনি পারবা, আলাদা নতুন কিছুই না দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে। বাট আমাদের একমাত্রিক গতির এই কনসেপ্টটা অনেকের ক্লিয়ার নাই। ভাই 9-10 তো পড়ছি আমরা 9-10, এটা সত্যি কথা, মিথ্যা কথা না। কিন্তু 9-10 অনেকের অনেক জায়গায় ঘাপলা আছে একমাত্রিক গতির ক্ষেত্রে, ঠিক আছে? অনেক জায়গায় ঘাপলা আছে। আমি তোমাদের ধরো 2-1টা ম্যাথ দিলে আমি শিওর 95% স্টুডেন্ট পারবে না। কেন পারবে না? সমস্যাটা কোথায় হবে? কিছু কিছু জায়গায় কিছু কিছু কনসেপ্টে ঝামেলা আছে, যে জিনিসগুলো 9-10 ক্লিয়ার করার দরকার ছিল, বাট আমরা ওভাবে ক্লিয়ার করে আসি নাই। আমাদের বইয়ে এত সুন্দর করে সাজানো গোছানো 9-10 ছিল না, বা ওইভাবে টিচাররা আমাদের সুন্দর করে দেখায় টাকায় দেয়ও নাই। কি কথা বুঝছো? তা আমরা এখন একেবারে কনসেপ্ট ক্লিয়ার করেই সামনে আগাবো। তাহলে প্রথমে আমরা একমাত্রিক গতি দিয়েই শুরু করব। তো প্রথমে আসো, আগে দূরত্ব আর সরণ এই দুইটা জিনিসের ব্যাপারে একটু আমরা ক্লিয়ার করি, কারণ সব কিছুর শুরুই হচ্ছে এখান থেকে। ধরো আমরা দ্রুতির হিসাব করব। দ্রুতি কি ভাই? দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার। তারপরে বেগ কি? বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। তো দূরত্ব আর সরণ থেকেই কিন্তু সব কিছু শুরু। তারপর আমি যদি বলি ত্বরণ, ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাহলে সবার শুরু কিন্তু এই দূরত্ব আর সরণ থেকে। তো দূরত্ব আর সরণ এই ব্যাপারটা আগে আমরা একটু ক্লিয়ার করে নিই, যে কি দূরত্ব আর কি সরণ। একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে সবচেয়ে সুন্দর বোঝা যাবে। ধরো ভাইয়া, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবা। ধরো এ বিন্দুতে তোমার বাড়ি, বি বিন্দুতে তোমার কলেজ। কারণ বাড়ি থেকে কলেজে যাওয়ার সোজা কোনো রাস্তা নেই। এরকম একটা রাস্তা আছে, সেই রাস্তাটা এরকম আঁকাবাঁকা রাস্তা। এইটা হচ্ছে রাস্তা, বাড়ি থেকে কলেজে যাওয়ার রাস্তা। তো তুমি এই রাস্তায় সাইকেল চালায় বা হচ্ছে হেঁটে হেঁটে তুমি বাড়ি থেকে কলেজে যাও। এই যে তুমি যে পথে যাও, অ্যাকচুয়ালি তুমি যে পথটা অতিক্রম করো, এটা হচ্ছে তোমার দূরত্ব। এটা হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব কি? দূরত্বের ডেফিনেশন কি হওয়া উচিত? দূরত্ব হচ্ছে অ্যাকচুয়াল অতিক্রান্ত পথ। প্রকৃতপক্ষে তুমি যে পথটা অতিক্রম করছো সেটাই হচ্ছে দূরত্ব। এই পথে হেঁটে 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 বিতে পৌঁছাইছো। তাহলে প্রকৃতপক্ষে অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথের দৈর্ঘ্য, এটা হচ্ছে দূরত্ব। দূরত্ব কি রাশি? দূরত্ব স্কেলার রাশি। এটা স্কেলার রাশি। এর কোনো দিক আছে? উত্তর হচ্ছে না, এর কোনো দিক নেই, এর কোনো দিক নেই। এইবার আসো সরণ। দূরত্ব হচ্ছে ডিস্টেন্স। দূরত্বকে ইংরেজিতে বলা হয় ডিস্টেন্স। ওকে। এবার আসো সরণ। সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সরণটা কি? তুমি এ বিন্দু থেকে এই পথে বি বিন্দুতে পৌঁছাইছো। এখন এ আর বি বিন্দুর মধ্যে কোনো সরল রৈখিক রাস্তা থাকার দরকার নেই। বাট এ থেকে বি বিন্দু এটা যোগ করে যদি আমি এরকম একটা সংযোজক সরল রেখা কল্পনা করি, তাহলে এটাই হবে এ এবং বি বিন্দুর মধ্যে সরণ। তুমি এ থেকে বিতে এইভাবে এইভাবে আঁকাবাঁকা পথে বিতে গিয়ে পৌঁছাইতে পারো, বাট ওটা তোমার দূরত্ব। সরণটা কি? সরণ হচ্ছে এ থেকে বি এর লম্বালম্বী সরল রৈখিক দূরত্ব। এটাই হচ্ছে সরণ, এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। অনেকে বলতে ভাই এরকম ধরেন সরল রৈখিক কোনো রাস্তা নেই। না থাকুক, সমস্যা নেই। ম্যাপের উপর এ বিন্দু আর বি বিন্দু দুইটা পয়েন্ট মার্ক করে স্কেল ধরে দাগ টানবা। স্কেল ধরে দাগ টানলে ওই যে দাগটা, ওইটাই হচ্ছে সরণ। ওই দাগের দৈর্ঘ্যটাই হচ্ছে সরণের মান। সরণ হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে? সরণ হচ্ছে ভেক্টর রাশি। কি হচ্ছে? রিফ্রেশ করেও হয় না। কি হচ্ছে? ভিডিও আটকে যাচ্ছে নাকি? ভিডিও আটকে যাচ্ছে নাকি? ভিডিও আটকে যাচ্ছে? তাহলে একটু ফেসবুকে দৌড় দাও তো, দেখি ফেসবুকে কি অবস্থা।
ভিডিও আটকে গেলে ফেসবুকে দৌড় দাও। এই মাঝে মাঝে একটু নেটের ডিস্টার্ব দিবে, এটা মাইনে নিতে হবে। একটু মাইনে নিতে হবে। হ্যাঁ, ওকে। এবার আসো স্মরণের তাহলে সংজ্ঞাটা কি হওয়া উচিত। স্মরণ তাহলে কি? স্মরণকে ইংরেজিতে কি বলা হয়? স্মরণকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে স্মরণ। স্মরণ কি? স্মরণ হচ্ছে দুই বিন্দুর মধ্যে লম্বালম্বী সরল রৈখিক দূরত্ব। লম্বালম্বী সরল রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব। অথবা এটাও বলা হয় আমাদের বইয়ের ডেফিনেশন যেটা, কোনো নির্দিষ্ট দিকে স্মরণে কোনো নির্দিষ্ট দিকে অতিক্রমকারী পথ, কোনো নির্দিষ্ট দিকে অতিক্রমকারী সরল রৈখিক পথ। তাহলে এ থেকে বি এর দিকে, তুমি এ থেকে বিতে গেছো, তাহলে স্মরণের ডিরেকশন হবে এ থেকে বি এর দিকে, যেটা হচ্ছে স্মরণ ভেক্টর। ওকে, এ থেকে বি এর দিকে, এটা হচ্ছে স্মরণের ডিরেকশন। তাহলে স্মরণ হচ্ছে ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি। এবার দেখো একটা খুব জরুরি সত্যি কথা বলে দিই। জরুরি সত্যি কথাটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে সবচেয়ে কম যে দূরত্ব হওয়া সম্ভব সেটাই হচ্ছে স্মরণ। দুই বিন্দুর মধ্যে সবচেয়ে কম যে দূরত্ব হওয়া সম্ভব, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ আর বি বিন্দুর মধ্যে ধরো এ একটা পথ, এ আর বি বিন্দুর মধ্যে ধরো এ আর একটা পথ, এ আর বি বিন্দুর মধ্যে ধরো এই একটা পথ, এরকম অসংখ্য পথ আছে। এই পথগুলোর মধ্যে সবচেয়ে, আমি যদি বলি সবচেয়ে কম ডিস্টেন্সের পথ কোনটা, ঠিক আছে, সবচেয়ে কম ডিস্টেন্সের পথ, সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম হচ্ছে এ থেকে ডিরেক্ট এই যে বি এর দিকে, এই যে সবচেয়ে কম, একেবারে সংযোজক সরল রেখা টানলে যে দূরত্বটা হয় সেটাই হচ্ছে কম দূরত্বের পথ। এই কম দূরত্বের পথটাই হচ্ছে স্মরণ। কি কথা বলছো? সরল রৈখিক এই কম দূরত্বের পথটাই হচ্ছে স্মরণ। কি ক্লিয়ার? তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে দুই বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্বই হচ্ছে স্মরণ। সর্বনিম্ন দূরত্বই স্মরণের মান, স্মরণের মান। কথা বুঝলা? তাহলে যখন আমি তোমাকে বলবো দূরত্ব, তুমি চিন্তা করবে অ্যাকচুয়াল পথ। আর যখন বলবো স্মরণ, চোখ বন্ধ করে ভাববা স্মরণ। স্মরণ যখন ভাববা, চোখের সামনে যেন ভেসে ওঠে দুই বিন্দুর মধ্যে সংযোজক সরল রৈখিক একটা দূরত্ব, দুই বিন্দুর মধ্যে সংযোজক সরল রৈখিক পথ, এটা যেন চোখের সামনে ভেসে ওঠে। এইবার আসো দ্রুতি আর বেগ। স্মরণের পরিবর্তনের হার, এইটা হচ্ছে বেগ, ভেলোসিটি। আর দূরত্ব এর পরিবর্তনের হার, দূরত্বের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে, এইটা হচ্ছে স্পিড বা দ্রুতি আর কি। এখন দ্রুতি দুই ধরনের হয়, গড় দ্রুতি এবং তাৎক্ষণিক দ্রুতি। ঠিক তেমনিভাবে বেগ, এটাও দুই ধরনের হয়, গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, দুইটা জিনিস, গড় আর তাৎক্ষণিক। এখন দ্রুতির ব্যাপারটা বুঝলে বেগের ব্যাপারটা হয়ে যায়, অথবা বেগের ব্যাপারটা বুঝলে দ্রুতির ব্যাপারটাও হয়ে যায়। তাহলে আসো আমরা প্রথমে দ্রুতি নিয়ে একটু আলোচনা করি। দ্রুতি, ওকে। তাহলে দ্রুতি হচ্ছে এক, গড় দ্রুতি, এভারেজ স্পিড। ঠিক আছে, গড় দ্রুতি বা এভারেজ স্পিড। মনে করো এটা হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে ধরো রাজশাহী। ঢাকা থেকে রাজশাহী আসার পথ হচ্ছে এটা, এই যে ঢাকা থেকে রাজশাহী আসার এটা হচ্ছে পথ। এখন এই পথে একটা গাড়ি আসছে, ঢাকা থেকে রওনা দিছে, ধরো এখান থেকে ধরো একটা গাড়ি রওনা দিছে, এই যে ঢাকা থেকে রওনা দিছে। এই গাড়িটা, এই যে গাড়িটা, এই গাড়িটা ঢাকা থেকে
রাজশাহী এসে পৌঁছাবে আর কি, এই পথে আসবে। পথটা কিন্তু আঁকাবাঁকা পথ, স্বাভাবিক। আমরা ম্যাপে যদি পথ দেখি, তাহলে পথটা কি সরল রৈখিক পথ দেখতে পারবা তুমি? না, এরকম একটা আঁকাবাঁকা পথ। এই আঁকাবাঁকা পথেই গাড়িটা আসতেছে। ওকে, এই আঁকাবাঁকা পথে গাড়িটা আসতেছে। এখন এই গাড়িটা এখান থেকে রওনা দিছে ধরো T1 সময়, রাজশাহী এসে পৌঁছাইলো ধরো T2 সময়। তাহলে আসতে কতক্ষণ লাগলো? আসতে সময় লাগলো T2 মাইনাস T1। তাহলে সময় ব্যবধান ডেল টি সময় ব্যবধান, এটা হচ্ছে T2 মাইনাস T1। এবার কত দূরত্ব অতিক্রম করে আসলো? যখন এখান থেকে রওনা দিছে তখন S1, এই S1 মানে হচ্ছে 0 আর কি। পুরো পথের দৈর্ঘ্য, অ্যাকচুয়াল অতিক্রান্ত পথের দৈর্ঘ্য S। এখানে যখন এসে পৌঁছাইছে তখন তাহলে অ্যাকচুয়াল অতিক্রম করলো কত? এখান থেকে রওনা দিয়ে এখানে এসে পৌঁছাইছে, তাহলে গাড়িটা অ্যাকচুয়ালি অতিক্রম করলো কত? S দূরত্ব। তাহলে S2 ইকুয়াল টু S। তাহলে এই ডেলটি সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব ব্যবধান বা অতিক্রান্ত দূরত্ব ডেল S, এটা হচ্ছে S2 মাইনাস S1। S2 মাইনাস S1, S2 এর মান S, S1 এর মান 0, তার মানে S। ঠিক আছে, ধরো T1 এর মান 0, সময় গণনা শুরু এখান থেকে, ঘড়ি দেখা শুরু করছো। ঠিক আছে, T1 0 মানে কি? ঘড়ি দেখা শুরু করছো। T2 ইকুয়াল টু T সময় এখানে এসে পৌঁছাইলো, তাহলে তখন T2 মাইনাস T1, এই সময়টা হচ্ছে T মাইনাস 0। এবার আমি তোমাকে একটু উদাহরণ হিসাবে বলি। ধরো সময় লাগছে হচ্ছে 10 ঘন্টা, আর ঢাকা থেকে রাজশাহীর এই যে দূরত্বটা, অ্যাকচুয়াল অতিক্রান্ত দূরত্ব যেটা S, ঠিক আছে, ডিস্টেন্স আর কি। তো এই S কিন্তু দূরত্ব, হ্যাঁ, স্মরণ না, দূরত্বটা এটা ধরো 500 কিলোমিটার, 500 কিলোমিটার। তো এইবার আমি যদি তোমাকে বলি নাও গাড়ির স্পিড বের করো, দ্রুতি বের করো, তাহলে দ্রুতি হচ্ছে টোটাল সরণ S ডিভাইডেড বাই টোটাল সময় T, অথবা ডেল S ডিভাইডেড বাই ডেল T। তাহলে এটাই হচ্ছে দ্রুতিকে V দিয়েই লিখি। তাহলে এটা ডেল S ডিভাইডেড বাই ডেল T। তো ডেল S ডিভাইডেড বাই ডেল T, দেখো এটা ডেল S হচ্ছে S2 মাইনাস S1, দ্যাট মিনস S মাইনাস 0, S মাইনাস 0 মানে S, আর এটা T মাইনাস 0 মানে T মাইনাস 0 মানে T, দ্যাট মিনস S ডিভাইডেড বাই T আর কি, S ডিভাইডেড বাই T। এই যে এটা আসলো, কি ক্লিয়ার? আমরা যদি এখান থেকে মান বের করি, ধরো মান যদি বের করি, তাহলে 500 কিলোমিটার তাকে ভাগ দিব হচ্ছে 10 আওয়ার দিয়ে, তাহলে 0 0 কাটাকাটি 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার। এইবার আসো বুঝি গড় কেন বললাম। ঢাকা থেকে রাজশাহীতে একটা গাড়ি এসে পৌঁছাইছে, তো তুমি মনে করো গাড়িটাতে আসো, তুমি ঢাকা থেকে রওনা দিয়ে রাজশাহী এসে পৌঁছাইছো। আমি সকালবেলা তোমাকে রিসিভ করে জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগছে আসতে, তুমি বললা ভাই 10 ঘন্টা লাগছে আসতে। ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব কত? ভাই 500 কিলোমিটার। তা আমি তোকে জিজ্ঞেস করলাম আচ্ছা তাহলে তোমার গাড়ি কত স্পিডে চলছে? তুমি বললা ভাই এটা সহজ, স্পিড মানে দূরত্বের পরিবর্তনের হার। তো অতিক্রান্ত দূরত্ব আমার 500 কিলোমিটার, সময় লাগছে হচ্ছে 10 ঘন্টা। তো 500 কিলোমিটারকে 10 ঘন্টা দিয়ে ভাগ দেন দূরত্বের পরিবর্তনের হার, তাহলে উপরে দূরত্ব, অ্যাকচুয়াল অতিক্রান্ত দূরত্ব, নিচে টোটাল সময়, তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ দেন, দেখেন ভাই কত? 50 কিলোমিটার পার আওয়ার। এই যে এই স্পিডে আমার গাড়িটা পৌঁছাইছে। এবার ভাই একটা জিনিস চিন্তা করো তো, গাড়িটা অ্যাকচুয়ালি সব সময় 50 কিলোমিটার পার আওয়ার বেগে কি চলছে গাড়িটা? ভাবো, চিন্তা করো, সব সময় কি 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে? না। যখন সাভারের মধ্যে ছিল, সাভার পর্যন্ত বা কল্যাণপুর টেকনিক্যাল, তখন কিন্তু অনেক গাড়ির চাপ থাকে, জ্যাম ছিল, শহরের মধ্যে ঢাকার মধ্যে ছিল, জ্যাম ছিল। তখন কিন্তু গাড়ি ধরো ঘন্টায় 20 কিলোমিটার বা ঘন্টায় 10 কিলোমিটার করে চলছে। মাঝে মাঝে তখন সামনে অনেক গাড়ি বাস কিন্তু ব্রেক দিয়ে থেমেছিল। এরপরে যখন ঢাকা থেকে শহর থেকে বের হয়েছে তখন গাড়ি একটু ভালো টানছে, দেন আবার ওই যে ফুড ভিলেজে এসে দেখবা গাড়ি কিন্তু 20 মিনিট থেমে থাকে। সিরাজগঞ্জে যে ফুড ভিলেজ, ওখানে এসে গাড়ি ধরো 20 মিনিট থেমে আছে। ওই 20 মিনিটে গাড়ির তো কোনো স্পিড নাই, গাড়ি তো থেমে আছে, স্পিড তো 0। কি কথা বুঝলা? গাড়ির স্পিড কত তখন? স্পিড হচ্ছে 0। এইবার মনে করো সিরাজগঞ্জ থেকে
যখন নাটোরের দিকে আসছে, নাটোর থেকে যখন রাজশাহী এই রোডে যখন আসছে, তখন মনে করো যে রাস্তা ফাঁকা, ভোরবেলা রাস্তা ফাঁকা, গাড়ি অনেক জোরে টানছে। তখন মনে করো যে কোথাও স্পিড উঠাই দিছে হচ্ছে 70 কিলোমিটার/আওয়ার, কখনো 80 কিলোমিটার/আওয়ার, কখনো 90 কিলোমিটার/আওয়ার স্পিড উঠাই দিছে। সবসময় গাড়ি কিন্তু তাহলে এক স্পিডে চলে নাই। তাহলে কখনো 10, কখনো 20, কখনো 0, আবার কখনো 50-এর বেশি, 80, 90, 100। তাহলে এক একটা সময় গাড়ির স্পিড কিন্তু ভাই এক এক রকম। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার গাড়ির স্পিড কত ছিল, তুমি বললা ভাই 500-কে 10 দিয়ে ভাগ দেন 50 কিলোমিটার/আওয়ার। এই যে এটাই ছিল স্পিড। এটা তো সব সময়ের অ্যাকুরেট বেগ না, মানে সরি স্পিড না, এটা তো সব সময়ের অ্যাকুরেট স্পিড না, সব সময়ের অ্যাকুরেট দ্রুতি এটা না। তাহলে কি হইলো, এটা কেমন কেমন স্পিড আসলো, এটা একটা গড় মান আসলো। তাহলে টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ করলে আমরা যে মানটা পাবো এটা হবে গড় মান, গড় দ্রুতি হবে। সব সময় কিন্তু এই দ্রুতি ছিল না, কখনো এর বেশিও ছিল, আবার কখনো এর কমও ছিল। তাহলে এই মানটা কেমন মান, এই মানটা ভাই গড় মান, বুঝলা? তাহলে এটাকেই বলা হচ্ছে গড় স্পিড, এটাকেই বলা হচ্ছে গড় দ্রুতি, ঠিক আছে, অ্যাভারেজ স্পিড। এখন তাহলে এর সংজ্ঞাটা দিব কিভাবে? তুমি কি করছো ভাই, তুমি যা করছো তাই লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। তুমি কি করছো এখানে, কি কাজটা করছো তুমি এখানে কি করছো, মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিছো, তাহলে ওটাই লিখবা। যে কোনো সময় ব্যবধানে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে যে দ্রুতি পাওয়া যায় তাকেই বলা হয় গড় দ্রুতি, বুঝলা? তাহলে আসো একটু ডেফিনেশনটা লিখে ফেলি। দ্রুতি কি? দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার, দূরত্বের পরিবর্তনের হার। তাহলে এটার আবার দুইটা জিনিস হয়, এটা একটু লিখে রাখি। সেটা হচ্ছে গড় দ্রুতি, আর একটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তা আমরা গড় দ্রুতিটা নিয়ে আলোচনা করলাম, এবার গড় দ্রুতির ডেফিনেশনটা লিখব। তাহলে গড় দ্রুতির ডেফিনেশন হচ্ছে যে কোনো সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে উক্ত সময় ব্যবধান দিয়ে ভাগ করলে, যে দ্রুতি পাওয়া যায়, তাকে গড় দ্রুতি বলে। যেহেতু গড় দ্রুতি, এই কারণে প্রকাশ করার জন্য আমরা এই ভি এর উপর একটা বার চিহ্ন দিব, যেহেতু গড় দ্রুতি। তাহলে ভি দিয়ে আমরা স্পিডটাকেই বুঝাবো, কোনো সমস্যা নেই, কিন্তু গড় বোঝানোর জন্য উপরে একটা বার চিহ্ন দিব, বুঝলাম? এই যেটা আগে দিছিলাম না, এখন দিলাম। তাহলে তাকে গড় দ্রুতি বলে। তাহলে ভি বার এটা হচ্ছে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। তাহলে ডেল হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব কত সময়ে, ডেল টি সময়ে, ঠিক আছে? যেখানে ডেল টি সময়ে দূরত্ব, এটাই হচ্ছে ডেল এস, ঠিক আছে? যেখানে ডেল টি সময় দূরত্ব হচ্ছে ডেল এস। আরেকটা সংজ্ঞা বা আরেকটা ডেফিনেশন বলা যায়, সেটা হচ্ছে যে কোনো সময় ব্যবধানে দূরত্বের পরিবর্তনের হারকে, যে কোনো সময় ব্যবধানে, যেমন দূরত্বের পরিবর্তনের হার হচ্ছে দ্রুতি। এবার আমি যদি যে কোনো সময় ব্যবধানে নিয়ে কাজ করি, যে কোনো সময় ব্যবধানে দূরত্বের পরিবর্তনের হারকে গড় দ্রুতি বলে। ঠিক আছে? কি বুঝলা? ওকে, এগুলা কি নোট করবো ভাই? অবশ্যই নোট করবো, আমি যা লিখবো সব সুন্দর করে নোট করবা। এবার আসো তাৎক্ষণিক দ্রুতি আর আমার বলার দরকার নেই, তুমি অলরেডি বুঝে গেছো তাৎক্ষণিক দ্রুতি কি। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের, কোনো একটা নির্দিষ্ট অবস্থানের দ্রুতির মানটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। একেবারে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের অথবা কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের অ্যাকুরেট যে স্পিডটা, ওটাই হচ্ছে তাৎক্ষণিক। কথার মধ্যে কি আছে? তাৎক্ষণিক
অর্থাৎ যে মুহূর্তের সেই মুহূর্তেরই চাই, ঠিক আছে, তার আগে পরে কোনো ঘটনা আমি চাই না, ওই মুহূর্তেরই চাই, তাৎক্ষণিক চাই। তো সেই তাৎক্ষণিক স্পিডটা বের করতে হবে। তো এর সংজ্ঞাটা কী হইতে পারে? এই যে ঢাকা থেকে রাজশাহীতে গাড়িটা আসলো, এক এক সময় এক এক রকম স্পিড ছিল। আমি চাইতেছি গাড়ি স্টার্ট দেওয়ার, ধরো তুমি গাড়িতে আসো, ধরো রাত 12টার সময় গাড়িটা ছাড়ছে, আমি বললাম যখন 12:20 বাজে ঠিক এই মুহূর্তে গাড়ির স্পিড কত, তোমাকে এখন ওই মুহূর্তের স্পিড বলতে হবে। তুমি তাড়াতাড়ি ড্রাইভারের কাছে যাবা, গিয়ে ওই স্পিডোমিটারে কাটা দেখবা যে তখনই ওই মুহূর্তের স্পিডটা কত। তো ওই যে স্পিডটা, ড্রাইভারের যে সামনে যে স্পিডোমিটার থাকে, কাটাটা যেখানে আছে, ওই যে স্পিডটা গাড়ির, সেটাই আমরা চাই। অথবা এখন মোবাইলেও কিন্তু স্পিড মাপা যায়, ঠিক আছে, মোবাইলেও কিন্তু স্পিড কত সেটা মাপা যায়। তাহলে তুমি মনে করো মোবাইলের অ্যাপ ধরে বসে আসো, গাড়ির স্পিড কত তুমি দেখতেছো, আমি তোমাকে ফোন করছি, আমি বললাম এই 12:20 বাজে, ওই মুহূর্তে স্পিড কত, তুমি দেখে ওই মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে স্পিড কত দেখে আমাকে বলে দিলে যে ভাই ওই মুহূর্তে স্পিড এত। অথবা এটা তো সময় দিয়ে বললাম, অথবা আমি কোনো নির্দিষ্ট অবস্থান দিয়ে বলতে পারি। ধরো মনে করো টাঙ্গাইল শহর অতিক্রম করার মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে, ধরো টাঙ্গাইল শহরে একটা, ধরো যে রাস্তার পাশে একটা ভালো দোকান আছে, ধরো টাঙ্গাইলের বিখ্যাত মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার, ধরো ফ্রিতে অ্যাড করে দিলাম। তো ধরো এই মিষ্টান্ন ভাণ্ডার অতিক্রম করার মুহূর্তে, ধরো সামনে রাস্তা দিয়ে গাড়ি আসে, এই পয়েন্ট অতিক্রম করার মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে গাড়ির স্পিড কত, তাহলে ঠিক ওই মুহূর্তে তুমি মোবাইলের অ্যাপ দেখবা, দেখে বলবা ভাই স্পিড এত, ওইটাই হচ্ছে তাৎক্ষণিক। ঠিক আছে, তাহলে তাৎক্ষণিক মানটা কিন্তু সবসময় 50 আসবে না, এটা গড় মান। আমি তাৎক্ষণিক চাই, এই তাৎক্ষণিক পাওয়ার জন্য কি করতে হবে? তাহলে তাৎক্ষণিক দ্রুতির ডেফিনেশনটা আগে একটু লিখি, তাৎক্ষণিক দ্রুতির ডেফিনেশনটা আগে লিখি। তাৎক্ষণিক দ্রুতি, দেখো দ্রুতি বের করার জন্য যে কাজটা করতে হয়, স্মরণের পরিবর্তন, দূরত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। তাহলে আগে সংজ্ঞাটা একটু লিখি। তাৎক্ষণিক দ্রুতি কোনো নির্দিষ্ট মুহূর্তের নির্দিষ্ট সময়ের, এটা পাওয়া যাবে কিভাবে জানো? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিলে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিলে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় দ্রুতির সীমান্তিক মানকে, গড় দ্রুতির সীমান্তিক মানকে তাৎক্ষণিক দ্রুতি বলে, তাৎক্ষণিক দ্রুতি বলে। তো আসো ব্যাপারটা ভালো করে একটু বুঝি। ধরো এটা হচ্ছে এই যে হাইওয়ে, রাস্তা, তো আমি চাইতেছি, ধরো এটা হচ্ছে রুয়েট গেট, ঠিক আছে, ধরো এটা হচ্ছে রুয়েট গেট, এই যে রুয়েট গেট, এই রুয়েট গেট অতিক্রম করার মুহূর্তে গাড়ির বেগটা আমি দ্রুতিতে আমি চাইতেছি, ঠিক আছে, এটা হচ্ছে হাইওয়ে, এই যে এটা হচ্ছে হাইওয়ে রাস্তা। তাহলে এবার আসো দেখো, আমি একটা নির্দিষ্ট অবস্থান, এই অবস্থানে গাড়ির স্পিড চাইতেছি। আর তুমি কি করলা, এই দিকে অনেক দূরে ঢাকা আর এই পাশে রাজশাহী, তুমি ঢাকা এবং রাজশাহীর এই দুই বিন্দুর ডেলএসকে ডেলটি দিয়ে ভাগ দিলা, তাহলে যে তুমি স্পিড পাবা সেটা তো গড় হবে। সেটা কি হবে ভাই? সেটা গড় হবে না? ঢাকা থেকে চলা শুরু করছে, রাজশাহী এসে পৌঁছাইছে, টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ দিলাম, ভাই এটা তো গড় হবে। তাহলে একটা কাজ করি, আমাদের কি চাইছে? রুয়েট গেটের সামনে দিয়ে যখন গাড়িটা যাবে ঠিক ওই মুহূর্তের, ঠিক ওই সময়ের স্পিডটা চাইছে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা দুই দিক থেকে আগে কি ঢাকা রাজশাহীর দূরত্ব ব্যবধান নিয়ে কাজ করতেছি, ভাই দূরত্ব ব্যবধান কমাই নিয়ে আসো। তো দূরত্ব ব্যবধান কমাই নিয়ে ধরো রাজশাহী শহরের মধ্যে ঢুকে গেছি। তো রুয়েট গেটের এই পাশে আছে একটা এ বিন্দু, আর এই পাশে ধরো একটা আছে বি বিন্দু। যারা রাজশাহী তারা হয়তো ধরো যে চিনবা বা জানবা, ধরো এই পাশে আছে কাটাখালী, এই পাশে ধরো আছে কাটাখালী, আর এই পাশে আছে ধরো ভদ্রা, ঠিক আছে, যারা রাজশাহী আছে তারা হয়তো বুঝবা, যারা রাজশাহীতে নাই তারা ধরো এ বিন্দু আর বি বিন্দু, দুই সাইডে দুইটা বিন্দু, রুয়েট গেট মাঝখানে আছে। এখন আমি কি করলাম, বি বিন্দুর বেগ নিলাম, দ্রুতি নিলাম, দ্রুতি না স্মরণ,
দূরত্ব আর কি। তাহলে বি বিন্দুর দূরত্ব, এ বিন্দুর দূরত্ব, এই দুই বিন্দুর দূরত্ব ব্যবধান আমি ডেলএস নিলাম, নিয়ে তাকে ডেলটি দিয়ে ভাগ দিলাম, ভালো করে বুঝবা। দিলে এইবার যে দ্রুতিটা আমি পাবো সেটা কি রুয়েট গেটের তাৎক্ষণিক দ্রুতি? বলো, সেটা কি তাৎক্ষণিক দ্রুতি? রুয়েট গেটের সামনে গাড়ি যখন আছে তখন যে দ্রুতিটা, সেটা কি সেই পয়েন্টে তাৎক্ষণিক দ্রুতি? না, তাও কিন্তু না। বাট আমি তোমাকে বললাম, ভালো করে বুঝবা, আমি তোমাকে বললাম যে তুমি ঢাকা এবং রাজশাহী নিয়ে দ্রুতি হিসাব করবা, আর রুয়েট গেটের সামনে পিছনের দুইটা জায়গার অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দু, সামনে পিছনে বেশি ব্যবধানে না, সামনে পিছনে দুইটা বিন্দুর ব্যবধান নিয়ে তুমি দ্রুতি বের করবা। এবার বলো তো এই দুইটার দ্রুতির মধ্যে কোন দ্রুতিটা রুয়েট গেটের জন্য বেশি কারেক্ট? কোন দ্রুতিটা রুয়েট গেটের জন্য বেশি কারেক্ট? বলো কোন দ্রুতিটা? দুটোর মধ্যে কেউ কারেক্ট না, অ্যাকচুয়ালি কেউ কোনোটাই না, কিন্তু তার মধ্যেও যদি তোমাকে চুজ করতে বলা হয় ভাই এই দুইটার মধ্যে চুজ করো, তাহলে এই দুইটার মধ্যে চুজ করতে হলে তুমি অবশ্যই নিচেরটা চুজ করবা যেখানে এ বিন্দু আর বি বিন্দু নিয়ে দ্রুতি হিসাব করা হয়েছে, তাই না? আচ্ছা কেউ যদি আরো কাছাকাছি দুইটা বিন্দু নেয়, আরো কাছাকাছি, ধরো এইখানে একটা বিন্দু নিল আর এখানে একটা বিন্দু নিল, আরো কাছাকাছি যদি এই বিন্দু দুইটা নেয়, তাহলে তারটা কিন্তু আরো বেশি কারেক্ট। বুঝতে পারতেছো? তারটা কিন্তু আরো বেশি কারেক্ট হবে। যদি আরো একজন কেউ এসে আরো কাছাকাছি এই একটা বিন্দু নেয় আর এই একটা বিন্দু নেয়, তাহলে তারটা কিন্তু আরো বেশি কারেক্ট হবে। তাহলে যত কাছাকাছি দুইটা বিন্দু নিয়ে আসা যাবে তত কিন্তু বেশি কারেক্ট হবে। আর তুমি বলতে পারো ভাই দুটো বিন্দু কেন লাগবে, একটা বিন্দু দিয়েই তো হয়। না ভাই, একটা বিন্দু দিয়ে হয় না। দ্রুতির সূত্র দূরত্বের ব্যবধান ডিভাইডেড বাই সময়ের ব্যবধান, দুইটা বিন্দু লাগবেই, S2 - S1 T2 - T1 লাগবেই। অনেকে কেন ভাই S/T তো হয় না, ভাই S/T সূত্র না। S/T কখন সূত্র? যখন T1 0 S1 0, তখন S2 হচ্ছে S, T2 হচ্ছে T, তখন ভাই S/T। কিন্তু কখনো কেউ যদি তোমাকে বলে না দ্রুতির সূত্র S/T বা বেগের সূত্র S/T, ভুল, এটা না। ডেল S বাই ডেল টি, তোমাকে সময় ব্যবধান, ওই সময় ব্যবধানে দূরত্ব ব্যবধান ডেল S বাই ডেল টি, এটা নিয়ে কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা কি দেখতেছি? দুইটা বিন্দু যত কাছাকাছি হবে দ্রুতির তত এক্সাক্ট মান আসবে। এটা আমরা কি বুঝতে পারতেছি? কারণ অনেকে বলতে ভাই একটা কাজ করেন, আমরা একটা হাই রেজুলেশন ক্যামেরা এখানে রুয়েট গেটের সামনে ফিট করে দিই। কল্পনা করো রুয়েট গেটের সামনে ফিট করা হলো,